বাংলাদেশের হিংসা যেন কিছুতেই থামার নামই নিচ্ছে না। মঙ্গলবার রাত পর্যন্ত 170 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ, সেখানকার পরিসংখ্যান দেখলে রীতিমতো চমকে উঠতে হবে আমাদের প্রত্যেককে, গায়ে কাঁটাও দেবে। 21টি দেহ আনা হয়েছে। দেহগুলির মধ্যে পুলিশ সদস্যের রয়েছে 4 জন, একজন বাংলাদেশ বর্ডার গার্ডের, যাকে বলা হচ্ছে বিজিবি সদস্য, অন্যজন র্যাবের। গত 3 দিনে 68টি দেহ আনা হয়েছে এই মর্গটিতে। গত রবিবার 11 জনের, 37 জনের দেহ আনা হয়েছিল সোমবার, ও মঙ্গলবার 21 জনের দেহ আনা হয়। পুলিশ, র্যাব, বিজেপি সদস্যর যে 6টি দেহ আনা হয়েছিল সেগুলির মধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছিল, বাকি 5 জনকে পিটিয়ে হত্যা করে সেখানকার উন্মত্ত জনতা। কোটা বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরই কিছুটা স্থিমিত হয়েছিল আন্দোলন, কিন্তু কিছু পরেই আবারও প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগের দাবিতে ফের আন্দোলন শুরু হয়ে যায় গোটা দেশে। শনিবার থেকে নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে যায় দেশটিতে। সোমবারই রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র জমা দিয়ে বিশেষ বিমানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। সেনা প্রধান ওয়াকারুজ্জামান আন্দোলনকারীদের হিংসা না করার আহ্বান জানান। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 3টের আগেই বাংলাদেশের সংসদ ভেঙে দেন সে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বড় সড় রদবদল আনা হয় সেনাবাহিনীর একাধিক শীর্ষ পদেও। আন্দোলনকারীদের দাবি মেনে সব কাজ করা হলেও এখনো বাংলাদেশের হিংসা থামার নামই নিচ্ছে না। অন্তর্বর্তী সরকার গঠনের পরে কি এই হিংসা থামবে, সেদিকেই তাকিয়ে রয়েছে সারা বিশ্ব। সেনার তত্ত্বাবধানেও বাংলাদেশের হিংসার কেন বিরাম নেই, সেই প্রশ্ন উঠছে অনেকের মনে। এত মানুষের মৃত্যু, প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আর এই মুহূর্তে কি করবে বাংলাদেশ? ইতিমধ্যেই বৈঠকে বসেছে বাংলাদেশের বিশিষ্টজনেরা। কোন পথে দেশটিতে শান্তি ফিরে আসবে সেদিকেই তারা আলোচনা করছে। এমনকি পড়শি দেশগুলি, সেখানেও বাড়ছে চাপা উত্তেজনা। কারণ এইভাবে মানুষের মৃত্যু বাড়তে থাকলে প্রচুর মানুষ সেখান থেকে পলায়ন করতে পারে, যার প্রভাব পড়তে পারে সীমান্ত এলাকাগুলিতে। সে কারণেই ভারতের সীমান্তগুলি ইতিমধ্যেই কড়া নজরদারির ব্যবস্থাও করা হয়েছে।